আজকের এপিসোডটা আমার করার দরকার হতো না যদি না আমি কিছু রিসেন্ট একটা ঘটনা থেকে আহ, এই প্রশ্নটা পাচ্ছি বলে আপনাদের সঙ্গে বলছি। আমি জানি না আপনারা দেখেছেন কি, রিসেন্টলি আমার একটা পডকাস্টে আমি বলেছিলাম যে ক্যাভিটি নিয়ে কিছু কথা। তাতে কমেন্ট সেকশনে দেখলাম প্রায় 8-9 জন জিজ্ঞেস করেছেন, ডাক্তারবাবু দাঁতে কি সত্যি পোকা হয়? দাঁতের পোকাটা কি ধরনের পোকা? তখন আমি বুঝলাম যে আমি ভেবেছিলাম বোধহয় এই কথাটা নিয়ে আমার আর ডিসকাস করার দরকার হবে না, এবং আমরা এই 2025 সালে এসে এতটাই আধুনিক হয়ে গেছি যে দাঁতে যে পোকা হয় না এ ব্যাপারটা সবাই জানে। কিন্তু যখন এতগুলো প্রশ্ন পেলাম তখন আমার মনে হলো যে তার মানে দাঁতে পোকা আছে কি নেই এই নিয়ে এখনো আমাদের মনে দ্বিধা বা দ্বন্দ্ব আছে। ব্যাপারটা পরিষ্কার করা দরকার বলে আমি আপনাদের আজকের এপিসোডটা ঠিক করেছি, এটাতেই ডেডিকেট করবো যে দাঁতে পোকা আছে কি নেই। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, আমি ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরার। প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও হয়তো আপনারা দেখেন, যদি আগে না দেখে না দেখেন হয়তো আজকেই প্রথমবার দেখছেন। কিন্তু আমি দাঁতের বিভিন্ন রকম সুবিধা অসুবিধে, আজকের দিনের টেকনোলজি, পুরোনো দিনের ধারণা, এই সমস্ত কিছু নিয়েই কথা বলি। আজকের এই অনেক দিনের পুরনো একটা শব্দ বা শব্দবন্ধ যেটা আমার মনে এই প্রশ্নগুলো ওঠার জন্য এলো, সেজন্য এই এপিসোডটা তার জন্য আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করছি। তাতে কিন্তু সত্যি কোনো পোকা হয় না। আমাকে অনেকেই বলেছেন যে আম, এখন নাকি একটু শহর কলকাতা থেকে বেশ একটু বাইরের দিকে গেলে বিভিন্ন রকম শেকড় বাকড় দিয়ে নাকি মুখের মধ্যে মন্ত্রতন্ত্র পড়ে পোকা নিয়ে পাতার উপরে দেখানো হয়। সেগুলো কিন্তু একদম ঠিক নয়, এগুলো বিজ্ঞান ভিত্তিক নয়। দাঁতে কোনো রকম পোকা হতে পারে না, কারণ একটা কথা মনে রাখবেন, দাঁতে যদি পোকাটা থাকে আর আপনি যতক্ষণ ট্রিটমেন্ট না করছেন পোকাটা থাকে লুকিয়ে থাকে কোথায়? মানে আপনার মুখের মধ্যে কি আপনি বোঝেন যে কোনো কিছু নড়াচড়া করছে? পোকাটা তো স্থির হয়ে থাকতে পারে না। হ্যাঁ, এবং সেই পোকাটা হবে কি রকম ধরনের? দেখুন, পোকা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইনসেক্ট, বা পোকা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো রকম একটা প্যারাসাইটিক ইনফেকশন, এরকম জিনিস কিন্তু দাঁতের পোকা সকল নয়। এখন দাঁতের পোকা নামটা কোথা থেকে হয়েছে? হয়তো বাংলায় বিভিন্ন রকম ভাবে আগেকার দিনে একটা গর্ত হলে কি বলবে জানা ছিল না, তার জন্য দাঁতের পোকা কথাটা বলা হতো। আজকের দিনে আমরা জানি এই যে অসুখটা তার নাম কেরিজ, ডেন্টাল কেরিজ, যেখান থেকে ক্যাভিটি হয়। ক্যাভিটি আর কেরিজ জিনিসটা এক নয়, ডেন্টাল কেরিজটা অসুখটার নাম, আর তার এন্ড রেজাল্টটা হচ্ছে ডেন্টাল ক্যাভিটি। মানে বুঝতে হবে, যেমন ম্যালেরিয়া অসুখটার নাম, তার জন্য জ্বর হয়, সেরকমই অসুখটার নাম ডেন্টাল কেরিজ। সেটা একটা ব্যাকটেরিয়া, মাল্টিব্যাকটেরিয়াল ডিজিজ, মানে অনেকগুলো ব্যাকটেরিয়া মিলে হয়, যেটা নিয়ে বলছি। আর তার জন্য দাঁতে ক্যাভিটি হয়। অতএব ডেন্টাল কেরিজ মানেই ডেন্টাল ক্যাভিটি নয়, ডেন্টাল কেরিজ থেকে ডেন্টাল ক্যাভিটি হয়, এবং এর মধ্যে কিন্তু কোনো পোকা বা সেই জাতীয় সমস্ত জিনিসের কোনো ছায়া পর্যন্ত নেই। এটা সম্পূর্ণ একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এবার জিনিসটাকে একটু বলি, খুব যেহেতু এটা একটা বড় সায়েন্স, কেরিওলজি একটা কমপ্লিট সায়েন্স, যেখানে ইউরোপ আমেরিকাতে কেরিওলজি নিয়েই একটা ডিগ্রি করা যায়, সেটা তো সম্পূর্ণ একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তবু চেষ্টা করছি একটা খুব নাট ছেলে আপনাদের বোঝবার সুবিধার জন্য যতটুকু বললে আপনারা সহজে এটা বুঝতে পারবেন সে সম্পর্কে বলার। সেটা হচ্ছে যে আমাদের দাঁতে আচ্ছা, প্রথম কথা একটা বলি যে ডেন্টাল ক্যারিজ প্রিভেন্টেবল কিনা এটা নিয়েও আমার কাছে প্রশ্ন এসেছে, সেটাও এই ভিডিওতে বলবো। এবার আমরা তো দুবেলা খাওয়া দাওয়া করি, দুবেলা দাঁতও মাজি, অনেকে অনেকে একবেলা দাঁত মাজেন। কিন্তু আহ, এত কিছু করা সত্ত্বেও, আমাদের সমস্ত প্রয়াস সত্ত্বেও, আমি আশা করি সবাই চেষ্টা করেন তার নিজের মুখগহ্বরের স্বাস্থ্য বা ওরাল হাইজিন ভালো থাকবে, কিন্তু তারপরেও দাঁতে ক্যাভিটি বা কেরিজ হয়। তার কারণটা হচ্ছে আমাদের এবং এটাও দেখে থাকবেন, সবার মুখে কিন্তু একই রকম কেরিজ হয় না। এরকম বলা নেই যে প্রত্যেকের মুখে জীবনকালে 4টে বা 5টা কেরিজ হবে, এরকম নয়। ঠিক আছে? যেরকম সবার মাথায় টাক হয় না, সবার চুল একই বয়সে পাকে না, সেরকম কেরিজও সবার সারা জীবনে, কারো কারো আছে সারা জীবনে একটিও কেরিজ হয়নি, কারো কারো আছে সারা মুখে প্রায় 10টা 12টা 15টা দাঁতেও কেরিজ হয়েছে। অতএব এগুলোর পিছনে বিভিন্ন রকম কারণ আছে, কারণগুলো একটু একটু করে বলি তাহলে বুঝতে পারবেন। বেসিক তো যেটা যে কারণে হয় সেটা হচ্ছে অবশ্যই একটা ব্যাকটেরিয়া, সেট অফ ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া নয়, বেশ কিছু ব্যাকটেরিয়া। এর ব্যাকগ্রাউন্ডটা অলমোস্ট সেম। ব্যাকগ্রাউন্ডটা কিরকম? যে দাঁতের মুখের ভেতরের যে স্ট্রাকচার, তার জন্য তার স্যালাইভারি ফ্লো, মানে লালা কতটা বেরোচ্ছে, মুখের ভিতরে বাফারিং এবিলিটি কিরকম, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা সিচুয়েশন যেখানে দাঁতের ওপরে পিএইচ
একটু কমে যায়, মানে অ্যাসিডিক পিএইচ, অ্যাসিড বেশি থাকে, সেটা আপনি সেই অ্যাসিডটা আপনি চোখে দেখতে পারবেন না বা জিভ দিয়ে বা মুখে বুঝতে পারবেন না, সেটা দাঁতের উপরে বা দুটো দাঁতের মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সারফেসে সেই অ্যাসিডটা বেড়ে থাকে, এবং এটা কিন্তু বিভিন্ন মুখে বিভিন্ন রকম হয়। এবার এই এই অ্যাসিডটা তৈরি হওয়ার পরে, যেহেতু অ্যাসিড আমরা জানি যে যে কোনো মিনারেলকে গলিয়ে ফেলতে পারে, তাতে একটা ক্যাভিটি হয়। এবার আপনাদের বোঝার সুবিধার জন্য একটা কথা বলি, যে আপনারা জানবেন যে ম্যালেরিয়া অসুখটা কি থেকে হয়, প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো ক্যাভিটি করে সেটা প্লাজমোডিয়াম ভাইভাক্স, কিন্তু আপনি বসে থাকলেই প্লাজমোডিয়াম ভাইভাক্স আপনার শরীরে চলে আসবে না। তার জন্য কোনো একজন ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে একটি মশা কামড়াতে হবে, তার শরীরে গেলে প্লাজমোডিয়াম ভাইভাক্সের লাইফ সাইকেলটা কমপ্লিট হলে সেই মশাটা আপনাকে কামড়ালে তবে আপনার ম্যালেরিয়া রোগটা হবে। সেরকমই শুধুমাত্র মুখে ব্যাকটেরিয়া থাকলেই অসুখটা হবে না, এই ব্যাকটেরিয়াটা অসুখটা তৈরি করার জন্য যে সমস্ত সেট অফ কন্ডিশন দরকার, এবং যেটা শেষ পর্যন্ত আপনার শরীরে ঢোকার পর দাঁতের পিএইচ কমাবে, দাঁতের উপরে অ্যাসিড তৈরি করে ফুটো করতে পারবে, তার সেই সমস্ত মুখেই ডেন্টাল ক্যারিজ হবে এবং সেখান থেকে ক্যাভিটি তৈরি হবে। অতএব একটা জিনিস তো পরিষ্কার হলো যে দাঁতে কোনো পোকা বলে বস্তু নেই, এটা সম্পূর্ণ একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এবার এর ব্যাকটেরিয়াল ডিজিজটা তো হলো, আমি কি করে বুঝবো? বোঝার উপায় খুব সহজ। একটা হচ্ছে, আপনি হা করলেই যদি এরকম সারফেস হয় যেটা দেখা যাচ্ছে, প্রত্যেক দিন আপনি তো আয়নার সামনে মুখ একবার নিশ্চয়ই যে কোনো সময় হা করেনি, যদি ক্যাভিটিতে আপনার চিউইং সারফেস বা অক্লুজাল সারফেস যেটা দিয়ে আমরা চিবই সেখানে হয় একটা গর্ত বা কালো দাগ হয়, আপনি তো বুঝতেই পারবেন যেটা ক্যাভিটি হচ্ছে। এছাড়া দুটো দাঁতের মাঝখানে হলে কি হবে, উপসর্গগুলো কি কি? খুব সিম্পল দু তিনটে উপসর্গ। একটা হচ্ছে দাঁত শিরশির করছে, যেগুলো হতে পারে, এর যে প্রত্যেকটা হবে এর কোনো মানে নেই, বা একাধিকও হতে পারে, কিন্তু এর মধ্যে একটা বা একের বেশি উপসর্গ আপনার থাকবেই। একটা হলো নাম্বার ওয়ান যেটা বললাম, দাঁত শিরশির করছে, ঠান্ডা জল খেলে লাগছে, মিষ্টি খেলে লাগছে, দুটো দাঁতের মাঝখানে বা দাঁতের ওপরে চিবোতে গেলে খাবার আটকে যাচ্ছে, মেনলি ফাইব্রাস ফুড, এরকম ডাটা, শাক, চিকেন, মাটন, এই ধরনের ফাইব্রাস যেগুলোর মধ্যে তন্তু বা ফাইবার আছে, এরকম খাবার আটকে যাচ্ছে। আর এছাড়া লেট স্টেজে দাঁতে ব্যথা হচ্ছে, সেটা তো বটে, তখন তো অলরেডি দাঁতটা ক্যাভিটিটা প্রোগ্রেস করে গেছে, কিন্তু ইনিশিয়াল ফেজে এটাই হচ্ছে মেইন জিনিস, যে দাঁতে আপনি একটা দাগ দেখতে পাচ্ছেন, দাঁত শিরশির করছে, বা ঠান্ডা জলে বা টক খেলে বা মিষ্টি খেলে শিরশির করছে, সেটা এছাড়াও দাঁতের ক্যাভিটি ছাড়াও হতে পারে, কিন্তু এটা একটা মূল কারণ। এবং আরেকটা হচ্ছে যে আপনার দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে বা দাঁতের উপরে চিবোতে গেলে খাবার আটকাচ্ছে, মেইনলি ফাইব্রাস বা তন্তুযুক্ত খাবার। এগুলো হচ্ছে ইনিশিয়াল সিমটম। এইবার এরপরে কি? অসুখটা কি সেলফ লিমিটিং, নিজে থেকে কমে যায় সাধারণ সর্দি জ্বরের মতন? উত্তর হলো না। আপনি যদি ভাবেন যে আমি একটু খোঁচাখুচি করবো, একটা ওষুধ কিছু লাগাবো, দাঁতের ক্যাভিটি বা কেরিস ঠিক হয়ে যাবে, উত্তরটা না। অসুখটা ইরিভার্সিবল। যদি দাঁতে কেরিয়াস ক্যাভিটি হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে, আজ নয় কাল। জিনিসটা কিন্তু থামবে না, কারণ আপনাকে এই সমস্ত কেরিয়াস মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা খারাপ হয়ে গেছে অ্যাসিড দিয়ে, ব্যাকটেরিয়া খারাপ করেছে, সেটাকে সম্পূর্ণরূপে বাইরে ফেলে দিয়ে সেখানে, আমি একটা আগের ভিডিওতে বলেছি রেস্টোরেশন, আজকে তো আমরা ফিলিং বলি না, রেস্টোরেশন করতে হবে। রেস্টোরেশন করে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে। যদি, এখানে একটা যদি আছে, যদিটা কি? যদি দাঁতের তো তিনটে স্তর, বাইরে সবচেয়ে শক্ত স্তরটার নাম এনামেল, তারপর ডেন্টিন, তারপরে মাঝখানে একটা সফট পার্ট আছে যেটাকে আমরা পাল্প বলি, যেটার মধ্যে নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, এই স্তর অবধি যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু হয়তো শুধুমাত্র রেস্টোরেশন হবে না, সেক্ষেত্রে আপনারা শুনে থাকবেন একটা ট্রিটমেন্ট, এখন তো খুব কমন হয়ে গেছে, আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হতে পারে। তবে এর মাঝখানে একটা গ্রে জোন আছে। গ্রে জোন বলতে মানে না এদিক না ওদিক। অনেক সময় হয় যদি পেশেন্টের বয়স কম থাকে, তাহলে দাঁতটা সবে ব্যথা শুরু হয়েছে বা শিরশির করাটা বেশি হয়েছে, দাঁতটা সবে মাত্র এই ক্যাভিটিটা গিয়ে পাল্পটাকে ছুঁয়েছে, সেক্ষেত্রে আজকাল একটা ট্রিটমেন্ট খুব পপুলার হয়েছে, তার নাম ভিপিটি, ভাইটাল পাল্প থেরাপি। ভিপিটি কি? যদিও পাল্প ছুঁয়ে গেছে, যেটা আজ থেকে 5 বছর 10 বছর আগেও সঙ্গে সঙ্গে আরসিটি করতো, এখন কিছু মেটেরিয়াল বেরিয়েছে, নামগুলো হয়তো শুনবেন বা এখন ডাক্তারের কাছে গেলে শুনতে পারবেন, বায়োডেন্টিন, এমটিএ বা থেরাক্যাল, এই ধরনের মেটেরিয়ালগুলো দিয়ে একটা সবে ইনফেক্টেড পাল্পকে আমরা আবার রিভার্ট করে ডেন্টিন তৈরি করতে পারি।
এই টেকনোলজিটা লাস্ট 5-7 বছর 10 বছরে শুরু হয়েছে, এবং ভিপিটি বা ভাইটাল পালস থেরাপি, তবে হ্যাঁ ভাইটাল পালস থেরাপি সম্পর্কে যেটা বলার, যদি অলরেডি বেশ কয়েকবার দাঁত ফুলে উঠে থাকে, অত্যন্ত ব্যথা হয়, আপনার বয়স বেশি হয়, আপনি ডায়াবেটিক হন আনকন্ট্রোল, সেক্ষেত্রে কিন্তু ভিপিটি সাকসেস রেট খুব কম। যদি পেশেন্ট ইয়াং হয় বা সবে মাত্র এক্সপোজার হয়েছে, সবে ব্যথা শুরু হয়েছে, এরকম অবস্থায় কিন্তু ভিপিটি এখন সারা পৃথিবী জুড়ে করা হচ্ছে। ভিপিটিতে যে মেটেরিয়ালগুলো বললাম, এছাড়াও আপনারা শুনে থাকবেন এখন পিআরপি বা পিআরএফ, যেগুলো চুলেও দেওয়া হয়, প্লেটলেট রিচ ফাইব্রিন, সেগুলো দিয়েও ভিপিটি করা হচ্ছে। যদিও তার সাকসেস রেট কম বলবো না, কিন্তু তার সলিড এভিডেন্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু ভারতবর্ষ, সারা পৃথিবীতে তো বটেই, অলরেডি রিজেনারেটিভ পেরোডন্টিক্স এর ক্ষেত্রে, ভাইটাল পালস থেরাপির ক্ষেত্রে এই ধরনের মেটেরিয়ালের ব্যবহার শুরু হয়েছে। এবার একটা কথা, এত কথা তো বললাম, প্রথমে যেটা বলার কথা ছিল সেটা বলিনি, সেবার এটা বলে শেষ করবো এই ভিডিওটা। সেটা হচ্ছে, আমার মুখে আমি কি করলে আমার কেরিজ হবে না বা প্রিভেন্ট করতে পারি? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি দুবেলা ব্রাশ করি, আমি দুবেলা ভালো করে কুলকুচি করি, তাহলেই কি আমার ক্যাভিটি হবে না? এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি এই কথাটাই বলছি যে আমরা ডাক্তার হিসেবে আপনাদের অনেক পরামর্শ বিভিন্ন ভাবে দিই, যাতে আপনার লাইফস্টাইল হেলদি হয়, আপনার জীবনে অসুখ বিসুখ না হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেরিজ একটা এমন অসুখ যেটার খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশন নেই, কিন্তু আমরা ডাক্তাররা জানি এর মুখের এনভায়রনমেন্ট সংক্রান্ত একটা সোজাসুজি প্রত্যক্ষ রিলেশন আছে। অতএব এই এনভায়রনমেন্টটা কিন্তু জেনেটিক্যালি যথেষ্ট রকম কন্ট্রোল। মানে যেটা বলতে চাইছি, আপনার যদি বাবা মা বা বাবার দিকের অ্যানসেস্ট্রি বা মার দিকের অ্যানসেস্ট্রিতে কেরিজ হওয়ার প্রবণতা থাকে, মানে আমরা বলি কেরিজ প্রোন ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও অন্ততপক্ষে একটা বা দুটো দাঁতে কেরিজ হওয়া বন্ধ করতে পারবেন না। কিন্তু তাই বলে আপনি এই কেরিজ প্রিভেন্ট করার জন্য সমস্ত ভালো রকম যা অ্যাকশন নেওয়া সেগুলো নেবেন না? নিশ্চয়ই নেবেন। দুবেলা ব্রাশ করার চেষ্টা করবেন, না পারলে অন্তত একবার দিনে প্রপার টেকনিক, মডিফাইড বাস টেকনিক, যেটা ইউটিউবে আপনি পাবেন, এই টেকনিকে ব্রাশ করুন। যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে, বা স্টিকি মিষ্টি খান সেক্ষেত্রে, দাঁতটা ভালো করে মুখ কুলকুচি করে আঙুল দিয়ে মিষ্টির যে রেসিডিউটা দাঁতের উপর আছে সেগুলো তুলে ফেলুন। মাঝে মাঝে স্ন্যাকিং করা বন্ধ করুন, মানে আমি চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই, যে ধরনের খাবার স্টিকি কার্বোহাইড্রেট দাঁতে দুটো মেজর মিলের মাঝখানে আপনি খান, এই ধরনের স্ন্যাকিং গুলো বন্ধ করুন। বা যদি করেনও কোনো সময়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে আপনি ভালো করে মুখটা কুলকুচি করে ধুয়ে ফেলবেন, বা যদি হাতের কাছে ব্রাশ থাকে, একবার পেস্ট দরকার নেই, শুধু নর্মালি ব্রাশ করুন। আশা করি আপনি বুঝতে পারলেন দাঁতের পোকা, যেটির কথা নিয়ে শুরু করেছিলাম, এটা একটা মিথ। দাঁতে কোনো পোকা হয় না। দাঁতের পোকা বলে যেটাকে আমরা বলি, সেটা আসলে একটা অসুখ, যেটাকে আমরা দাঁতের এক ধরনের ক্ষয় রোগ, যেটাকে ডেন্টাল কেরিজ বলি। এই অসুখটা চেষ্টা করলে প্রিভেনশন করা যায়, যদিও যদি ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে তাহলে হয়তো 100% প্রিভেন্টেবল নয়, কিন্তু আপনি আপনার চেষ্টায় প্রিভেন্ট করতে পারেন। তৎসত্ত্বেও যদি আপনার দাঁতে ডেন্টাল কেরিজ থেকে ক্যাভিটি হয়, আমরা তো আপনাদের সঙ্গে আছি। আমার পুরো ওডোন্টোরার টিম আছে, আপনার নিকটবর্তী যে কোনো দাঁতের ডাক্তারবাবু আছে। যে যে সিমটমগুলো সম্পর্কে বললাম, সেটা যদি আপনি দেখেন 2 সপ্তাহ 3 সপ্তাহ হচ্ছে, অবশ্যই বুঝবেন আপনার মুখে একটা ডেন্টাল কেরিয়াস ক্যাভিটি হওয়ার পার্সেন্টেজ বা চান্স খুব বেশি। দেরি করবেন না, কারণ আবার বলছি, এই অসুখটা কিন্তু সেলফ লিমিটিং বা নিজে থেকে বন্ধ হয় না। যতক্ষণ না আপনি ট্রিটমেন্ট করাবেন, ততক্ষণ পর্যন্ত দাঁতের এই ক্ষয়রোগ কিন্তু উল্টো দিকে গিয়ে দাঁতকে নিজের ফর্মে ফেরাবে না। এই ভিডিওটা যদি আপনি দেখে ভালো লাগে, এবং ডেন্টাল কেরিজ বা ডেন্টিস্ট্রি সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনার মনে থাকে, কমেন্ট বক্সে লিখুন। আমি বা আমার টিম ওডোন্টোরায় অবশ্যই আপনাকে তার উত্তর দেব। আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন, বা আমাদের কাছে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার দাঁতের যত্ন নেওয়ার জন্য নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, যিনি আপনাকে সবচেয়ে ভালো উপদেশ দিতে পারবেন আপনার দাঁত, আপনার মাড়ি আপনি কিভাবে সবচেয়ে ভালো রাখতে পারেন। দেখা হবে পরে একটা কোনো এপিসোডে, একটা নতুন, সম্পূর্ণ নতুন, এবং আপনি দাঁত সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আপনার মনে থাকে সেরকম কোশ্চেন সলভিং একটা এপিসোড নিয়ে। পরের এপিসোডে
নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উজ্জ্বল হাসিতে থাকুন। আজকের জন্য